এটাও সবচেয়ে বড় জিনিসটা যেটা বিনিয়োগ, যে দেশে আপনার স্থিতিশীলতা না থাকে সেই দেশে কোনোদিন বিদেশি বিনিয়োগ আসে না। এটা একটা আপনি বুঝতে হবে জিনিসটা। এটা হলো সবচেয়ে একটা দেশের বিনিয়োগের বড় শর্ত হলো আপনার স্থিতিশীলতা, এরপরে হলো আপনার জ্বালানি। এখন আমাদের দেশের দুইটা জিনিসের প্রবলেম হয়ে গেছে, স্থিতিশীলতার উপরে হাত পড়ছে। আমরা বারবার বলার পরেও আমাদের সরকার মহোদয়েরা কিছুই এগুলি করে না, বরং পূর্ববর্তী সরকারকে আপনার দোষারোপ করছে যে এরা জঙ্গিবাদের নাটক সাজাইছে। আমাদের প্রশাসনের পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বারবার এগুলি বলছে জঙ্গিবাদের নাটক সাজাইছে। তাইলে আমরা এগুলি যেগুলি বলছিলাম সব মিথ্যা কথা হয়ে গেল। আর এখন জাতিসংঘ থেকে যে রিপোর্ট আসতো, আমরা যেটা সংখ্যাকেও প্রকাশ করছিলাম যে আন্তর্জাতিক অঙ্গনে যদি এটা ছড়ায় পড়ে এই যে আপনাদের বক্তব্যগুলি, আমি কিন্তু বারবারই কিন্তু বক্তব্যগুলি বলতেছি, কারণ বাংলা এই যে আমরা যে বাংলায় কথা বলতেছি যে ভাষা, সেটা ও টু ডাব হয়ে ইংলিশে চলে যাচ্ছে, অন্য ভাষায় চলে যাচ্ছে। আমি কি বলতেছি সেটা অন্য ভাষায় সেটা শুনতে পারতেছে, ইংলিশে শুনতে পারতেছে। তাহলে এই যে এরা যে উগ্রবাদী যে বক্তব্য দিয়ে মানুষকে প্রকাশ্যে হত্যা করার, কারা হত্যা করার জন্য ইয়া করে আপনার আহ্বান করে, অবশ্যই এরা জঙ্গিবাদ, জঙ্গিদের সাপোর্টার। এরা হলো প্রাথমিক ধাপের। আর যারা বোমা বানায় আপনার মানুষকে হত্যা করার জন্য প্ল্যান নেয়, এটা হলো দ্বিতীয় ধাপের। এলো আগে হলো ক্ষেত্র তৈরি করা, আর তারা হলো অপারেশন করা। এই অপারেশনের ধাপে চলে গেছে এখন। তারা কিন্তু অলরেডি গত 2 বছরে এই তারা এলো ক্ষেত্র তৈরি করছে। সরকারকে আপনার ইউনূস ধরেন বলতে পারেন জঙ্গিবাদের পৃষ্ঠপোষকই বলতে পারেন, কারণ তার আমলে যারা আপনার লিস্টেড, রাশেদ ভাই যেটি বললো অনেকগুলির কথা, যারা আপনার সাজাপ্রাপ্ত ছিল, যাবজ্জীবন ছিল, ফাঁসি দেয়া ছিল, তারা তাদেরকে জামিন দিয়ে দিছে। জামিন দেওয়ার পরে এরা আর কোনো অনেকেরই হদিস নাই, জামিন পাওয়ার পরে মামলাটা কিন্তু শেষ হয়ে যায় না, খালাস হয় না, কিন্তু জামিন পাইছে। আর কেউ কেউ খালাস দিয়ে দিছে। জামিন পেলে পরবর্তী কিছু মামলায় আবার কিন্তু হাজিরা দিতে হয় কোর্টে গিয়া, নিষ্পত্তি না হওয়া পর্যন্ত। কিন্তু তারা এখন কোর্টেই যায় না, তার মানে কি উদাও হয়ে গেছে। এটা রিপোর্ট, বাংলাদেশের রিপোর্ট এটা। এখন আবার এরা সংগঠিত হচ্ছে, ওই যে জাতিসংঘের যেটা আপনার রিপোর্ট। এবং আমি তো বললাম এই যে সরকারের আমলে ক্ষেত্র তৈরি করছে একটা পক্ষ, প্রাথমিক আপনার যেটা বলে আপনার মানে অ্যাডভান্স পার্টি, যারা এরা অ্যাডভান্স পার্টির ক্ষেত্র তৈরি করছে। আমরা যারা মুক্ত মনের মানুষ জঙ্গিবাদ নিয়ে কথা বলি, তারা যাতে কথা না বলতে পারি আমাদের গলা টুটি টিপে ধরার জন্য চেষ্টা করছে। যদিও আমরা অনেকেই এই কথাগুলি বলছি, বিশেষ করে আমি আমার যে চ্যানেলটা আছে পলিটক ভিডিও, এটা কিন্তু অনেকগুলি ভিডিও আছে এটা নিয়ে। আমি কিন্তু ভয়ও পাইছি এটা নিয়ে, যে এটা নিয়ে বলতেছি কি হয় না হয়। পরে আমি একটা সুবিধা হইলো কি, যেহেতু আমি একজন দাড়িওয়ালা মানুষ, নামাজও পড়ি 5 ওয়াক্ত, এই জন্য সহজে কিছু বলতে পারবো না। এই জন্য কিন্তু এই সাহস কিছু বলে ফেলা। কিন্তু রাশেদ ভাই যেহেতু দাড়ি নাই, তাইলে বললে রাশেদ ভাইয়ের জন্য বিপদ করে নাস্তিক বানায় দিব। আমি কিন্তু নিজেও বলছি যে আমারে কোন সময় নাস্তিক বইলা ফেলে আল্লাহ জানে। তা আমি বলছি নাস্তিক বইলা ফেলাও তোমরা, সমস্যা নাই, আমার ধর্ম আমার কাছে, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি মুসলিম। তুমি নাস্তিক কারে বানাইতে থাকো ভাই। তারা কিন্তু কিছু হইতেই নাস্তিক বইলা ফেলে। এই যে একটা মানে এরা কিন্তু বিভিন্ন ভাবে বিভিন্ন গ্রুপে বিভক্ত, যাতে ওই মুক্ত মনের মানুষ কথা না বলতে পারে। এইটা হলো তাদের অ্যাডভান্স পার্টি। এবং সরকারও কিন্তু এই চাপে কিন্তু পড়ে গেছে। এবং সরকার এটার মধ্যে চাপে পড়ে বিভিন্ন সময় বিবৃতিও দিচ্ছে যে জঙ্গিবাদ না, জঙ্গিবাদ এগুলি সব আওয়ামী লীগ নাটক সাজিয়ে। এখন কোথায় গেল? এখন এটার জন্য যে এই যে গেল ইন্টারন্যাশনাল মিডিয়াতে, এখন এই যে কানাডা অলরেডি বলছে যে কানাডা আমাদের দেশের একটা বৃহত্তম আপনার উন্নয়ন অংশীদার। এবং কানাডাতে আমাদের দেশে যদি আমেরিকা, অস্ট্রেলিয়া এবং কানাডা, এই 3টা দেশের দেশে কিন্তু আমাদের দেশের ছাত্র বলেন বা ইমিগ্রেন্ট এলারা কিন্তু পছন্দের জায়গা, এবং ওইখানে বেশি যায়। এখন এগুলির মধ্যে ধরা খাবে, আটকা খাবে। কানাডা অলরেডি ভ্রমণ সতর্কতা দিছে। আর জাতিসংঘ যদি রিপোর্ট দিয়ে দিছে যে জঙ্গিবাদের এখানে একটা আছে কিছু, অথবা বড় ধরনের আপনার সংগঠিত হচ্ছে না, এখনো হইতে কতক্ষণ। এবং আরেকটা জিনিস হলো যে আপনার ইসরায়েলের রাষ্ট্রদূতের কথা মনে আছে আপনার? ভারতীয় নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত কতদিন আগে, 3 মাস না 4 মাস আগে বলছিল, কি বলছিল? যে এখানে হামাসের ঘাঁটি আছে। রাশাদ ভাই একটা কথা বলছে যে ভাই আল কায়দা আর এই যে আইএস এক না ভাই, সকল জঙ্গির এক পুটকি রসুন। বুঝেন? রসুনের এক পুটকি, বুঝেন তো আপনি?
সবগুলো শুনে খোয়া খোয়া একসাথে এক ফুটকি, জঙ্গিবাদের সব হলো এক ফুটকি। আপনি বুঝলেন এটা? এটাকে মানতে হবে। এরা বিভিন্ন দেশে বিভিন্ন নাম দিয়ে এরা হলো কার্যক্রম চালা। যেহেতু আইএস এবং আপনার আল কায়দা ইন্টারন্যাশনালি আপনার নিষিদ্ধ, সেই জন্য বাংলাদেশে এরা অন্য নাম দিয়ে কাজ করতেছে, যাতে তাদেরকে জঙ্গি না বলতে পারে। এবং তাদের সহযোগী যে অ্যাডভান্স পার্টিগুলি, তারা তো এটা ক্ষেত্র তৈরি করতেছে। আপনি কিছু হইলে আপনার দিয়ে দিবে, আপনার ধর্মীয় দেয়, আপনাকে নাস্তিক বানায় দিবে, আপনার মূর্তি ভেঙে ফেলবেন। আরে ভাই, তার ধর্ম সে পালন করবে, তার মূর্তি, আপনি তার মূর্তি ভাঙ্গার কে? আপনি ইসলাম ধর্মে, আমি অনেকের শুনে, আমি মৌলানাদের সাথে কথা বলি, কিন্তু ধর্মীয়, যেহেতু আমি একটা মুসলমান, কোথায় কোন কথাটা বলে যদি কোনো সময় আমার ধর্ম আমার ক্ষতিগ্রস্ত, আমার তো ইমান যদি জায়গা, তাহলে আমার জন্য সমস্যা। এই জন্য আমি সবসময় কিন্তু এই আমাদের যে আমার নিজস্ব পরিচিত বন্ধু বান্ধব বা আরো যে ভাগনা টাগনা ভাই, এগুলি মৌলানা আছে, এদেরকে জিজ্ঞাসা করি আমি। গত সপ্তাহে আমি আমার এলাকার বড় মৌলানা, অনেক বয়স্ক ওনাকে জিজ্ঞেস করলাম যে হুজুর চাচা, আপনি তো আমাদের এলাকার বড় মৌলানা, আপনার কাছে একটু জিজ্ঞাসা করি, হুজুর এই যে এই বক্তব্যগুলি দেয়, এইগুলো করে, এই যে মূর্তি ভাঙালবো, হিন্দুদের মারে ফেলবে, হিন্দুদের প্রকাশ্যে মারার জন্য হুমকি, না আমাদের ধর্ম এগুলি বলে নাই। এবং সাথে আরেকজন মৌলানা ছিল, আমি সেই এইগুলি যে বললো ওইগুলি মিথ্যা, এরা ভালো না, এরা ভালো না বাজান, এবং বলতেছে। এখন দেখেন, আমাদের সরকার তাহলে এগুলি কি বিবেচনা নেওয়া উচিত ছিল না? কিন্তু নিতে পারবে না, কেন জানেন? এই যে তারাই কিন্তু বলছিল যে জঙ্গি নাটক সাজাইছে, এবং তাদের সহযোগী যারা বিরোধী দল আছে তারাই বলছিল জঙ্গি নাটক সাজাইছে। এখন ভাই, আমরা তিনজনেই মোটামুটি প্রায় আর কি এক মতের, মানে একটা মানে ওই যে নীতিতে বিশ্বাস করি। কিরকম? আপনার সেকুলার যেটা, বা আমরা মানবতা, যেটা আমরা মানবতা নিয়ে কিন্তু বেশি কথা বলি, আমরা তিনজনের মধ্যে মানবতা বোধটাই আগে আসে। এই এরা এক প্ল্যাটফর্মের লোক, তাই না? হেরা হলো অন্য প্ল্যাটফর্মের লোক। ওরা কিন্তু বর্তমান সরকার এবং ওই যে এরা একটা কাছাকাছি প্ল্যাটফর্মের লোক, যে কারণে ওরাদের কিছু বলতে পারতেছে না। এখন এরাও সরকার উপর সে বেকায়দা। এখন কিন্তু যেহেতু রিপোর্ট আসছে, এই রিপোর্টের কারণে আপনার এই যে সরকারের যে বিনিয়োগের কথা, যেটা আপনি প্রশ্ন করছিলেন, এই বিনিয়োগ আপনার সহজে বাংলাদেশে আসবে না। হ্যাঁ, আসবে, এই দেশে আইসা আলোচনা হবে, এই হবে সেই হবে, তখন উঠাইবো কি? ওই যে উঠাবে প্রথম যে তোমাদের এই না তো জঙ্গিবাদের উত্থান শুরু হয়েছে, এরপরে আসবে কি বলবে, আচ্ছা ঠিক আছে জঙ্গিবাদ জঙ্গিতা নিয়ন্ত্রণ করতেছি, এই কথা বলবে সরকার। তখন বলবো কি, তোমাদের জ্বালানি নাই। 3 মাস আগে আনোয়ারুল আজিম পারভেজ, যে বিজিএম এর সভাপতি ছিল ভদ্রলোক, কালকে মনে একটা কোথাও সাক্ষাৎকার দেখলাম, উনি 3 মাস না 4 মাস আগে বলছিল যে তোমাদেরকে আমরা অর্ডার দিতে পারবো না, কারণ তোমরা সময় মতো আমাদের কাপড় সাপ্লাই দিতে পারে, তৈরি পোশাক সাপ্লাই দিতে পারে না। এই ইউরোপীয় ইউনিয়নের সাথে আলোচনা করার পরে এটা সাক্ষাৎকারটা আমি আমার অসংখ্য ভিডিওতে এই জিনিসটা, ওনার কথা আমার আলোচনা আসলে কিন্তু এটা আসে। আপনি এটা আমি অসংখ্য বলছি যে তারা না করছে, অর্ডার দিতে পারবে না, এবং উনি নিজে স্বীকার করছে অর্ডারগুলি ইন্ডিয়াতে চলে যাচ্ছে, সে স্বীকার করছে। আপনি তার সাক্ষাৎকার শুনে 3 মাস আগের একটা সাক্ষাৎকার আছে। তাহলে আপনি এই যে দেখেন আমাদের সরকার প্রধান চীন থেকে ঘুরে আসছে, বিনিয়োগ আসবে কোটি কোটি ডলার, কই কোথায় খোঁজ খবর নাই, এখন জিমায় পড়ছে, এখন আবার আমেরিকা থেকে আসছে। রফিক ভাই, গতকালকে দেখলাম সচিবালয়ে সাবেক আমেরিকান রাষ্ট্রদূত পিটার হাস একদল লোক নিয়ে ঢুকতেছে এবং বাংলাদেশে আসছে, ওরা কোটি 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 বিলিয়ন বিলিয়ন ডলার বাংলাদেশে বিনিয়োগ করবে। এই পিটার হাস তো এলএনজির ব্যবসা করে মেইনলি। এখন এলএনজি সংকট, মনে হয় তার ব্যবসা একেবারেই পোয়া বাড়া। রফিক ভাই, আপনি আলোচনা চালিয়ে যান। জি, ইনফরমেশন দিন। এখন শুনেন, আমি এটাই তো বললাম যে এই যেই বললাম যে আজকে আসছে, এই গতকালকে আসছে আমেরিকার প্রতিনিধি দল আসছে, কিন্তু তারা আইসা যাচাই বাছাই করবে। শুনেন, কোন ইনভেস্টরে বাংলাদেশে আমি কয়েকজন শুনছি, আপনার আমাদের দেশীয় যারা ইনভেস্টর, যারা 2-4-10টা গার্মেন্টস ইন্ডাস্ট্রির মালিক, শিল্প প্রতিষ্ঠান মালিক, গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ মালিক, তারা বলছে যে আমি যে ইনভেস্ট করব সেটার আমার গ্যারেন্টি। এবং আরেকটা উদাহরণ দিই, বাংলাদেশের একজন শিল্পপতি, সে দুবাইয়ে থাকে, না কাতারের সাথে যুক্ত আছে। কাতারের যে প্রধানমন্ত্রী আছে কি, হামাদ বিন আব্দুল্লাহ না কি, উনার ভাই, আপন ভাই, সে একটা সাক্ষাৎকার দিয়েছে আমাদের বাংলাদেশের সাক্ষাৎকার দিয়েছে, যে সে তার সাথে আপন ভাইয়ের সাথে খুব বন্ধুত্ব, তো বললো যে দোস্ত তুমি আমার দেশে ইনভেস্ট করো। তখন সে তাকে কি উত্তরটা দিতে জানেন? এবং সে সাক্ষাৎকার, ভিডিও সাক্ষাৎকার,
যে যাচ্ছে যে ঠিক আছে দোস্ত তুই না তোর সাথে আমি ইনভেস্ট করলাম, ভাই তোর দেশে আমি রফিক ইনভেস্ট ভাই, করার সমস্যা নাই। আপনাকে আমি এইদিকে আসি আবার, এই যে পিটার হাস সে যে কিছু লোকটোক নিয়ে আসলো, ইউনুস জামানায়ও আমরা দেখছি চীন থেকে এরকম বহু ব্যবসায়ীরা আসছিল, এসে দেশে দেখেন জাস্ট নাটক, একটা পয়সাও চীনা ব্যবসায়ীরা এখানে বিনিয়োগ করেনি। এখন আবার ওই যখন বিনিয়োগ নাই, কি করবে একটা হজবরল পরিস্থিতি, আবার কিছু লোককে পিটার হাস নেতৃত্ব দিয়ে নিয়ে আসছে, মনে হয় যেন ওরা ওখানে দাওয়াত খেতে আসছে, বিয়ে বাড়ির দাওয়াত, হাসতে হাসতে যাচ্ছে সবাই। জি রফিক ভাই, আমি ওটা আমি আর বলতেছি। আলোচনা বেশি তো নিব না, আমরা কয়েকটা কমেন্ট না 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 আমি শেষ করি আমি দাঁড়া। আপনি শেষ করেন। তখন এই ভদ্রলোকে শেষ করেন। ওখানে যাচ্ছি, ওই ভদ্রলোকে তখন ওই ওই হামাদ বিন যে কাতারের যে আমিরের যে ভাই, তাকে বললো যে আমি তোমার এনে ইনভেস্ট করবো, তুই ভাই আমার লাভের দরকার নাই, লাভটা কিন্তু তুই লাভটা সব খায়ালাইস, কিন্তু আমার টাকাটা ইনভেস্ট যে করবো এই টাকাটা কি তুমি ফেরত দিতে পারবা, এই কথাটা বলছে। তাহলে বুঝেন তাদের ধারণা কি। এখন এই জন্য বলছি যে আপনার এই যে হাঁস ফাঁস ওই যে যাই আসুক না কেন, তারা আসতেছে তাদের অন্য ধান্দায় আসতেছে। ধান্দাটা তো আমরা ক্লিয়ার, আমরা ধান্দা ক্লিয়ার। এই যে এলএনজি আমরা দেখলে এই যে পেপারে আসছে, এটা তো আমাদের কথা না, যে আগে যখন কাতার থেকে যে স্পট মার্কেট থেকে বা কাতারের সাথে চুক্তি ছিল আপনার 15 বছরের চুক্তি, 2 বছর না 3 বছর গেছে, আর 12 বছর বাকি রয়েছে গত আওয়ামী লীগ সরকারের আমলের চুক্তি, সেইতে অনেক প্রায় ডাবল দামে আপনার এলএনজি বা সিএনজি কিনে আনতে হবে, এই পিটার হাঁসের কোম্পানি থেকে আনতে হবে। আপনি এখন এখন আরেকটা জিনিস দেখেন, এখন তো এটার মধ্যে আরেকটা ঢুকে, আমি তো বন্ধ করে দিতে চাচ্ছেন আমাদেরকে, আরেকটা জিনিস আসে এই যে এই যে কারণে হিটার এই যে পিটার হাঁসের কোম্পানি থেকে এলএনজি আনতে গিয়ে কিন্তু ওই যে 1200 টাকার আপনার এই যে সিলিন্ডার এখন কিন্তু 1900 টাকা, খেয়াল করেন জিনিসটা। এখন আমাদের দেশে কেউ কিছু বলে না কিছু, ওই আপনার ওই সময় ফেসিস্টের সব খায় নিছে, ফেসিস্ট গ্যাসও লয়ে গেছে গা, বিদ্যুৎও লয়ে গেছে গা, 100 টাকা পারলে 50 টাকা পারলে হাউকাও শুরু করে দিতেন আপনারা, এখন কিন্তু কেউ 500 টাকা 600 টাকা পারলেও কিছু বলেন না। সুতরাং এই যে এই জিনিসগুলি আসলে বিবেচনা নিতে হবে। আর একটা জিনিস বলি আপনাকে, এই জিনিসটার মধ্যে আসি, আপনি গত পরশুদিন একটা আপনার আমাদের হেডলাইনে আসছে না পেপারে, এটা আমি ভিডিও করছি, যে আমাদের দেশের থেকে কোথা থেকে আমরা ক্রয় করব, কোথায় কি ব্যয় করব, আমাদের দেশে কি কোথায় ইনকাম হবে, কোন জায়গা থেকে আমরা প্রাকৃতিক কি না বলে খনিজ সম্পদ উত্তোলন করব, কোন কোম্পানি থেকে উত্তোলন করব, তার কি লাইসেন্সের নাম্বার কত, লাইসেন্স কি, সেগুলি কি আমেরিকা দিতে হবে। বুঝেন আপনি জিনিসটা, স্বাধীনতা সার্বভৌমত্ব কোন দিকে চলে গেছে। সুতরাং পিটার হাঁসের যে প্ল্যান, এটা তো এই যে ওর প্ল্যান না, ওর প্ল্যান তো ইউনুসের প্ল্যান, ইউনুসের এই ছবি তো ইউনুসেরই লোকেরা, কারণ ইউনুসের লোক তো এখনো কিন্তু এই বর্তমান সরকারের মধ্যে আছে। আপনি জানেন ওই যে বিডার চেয়ারম্যান সাহেব, উনি 2 বছরে বিনিয়োগ আনছেন আমার 2 টাকারও, তাই বলে আপনার চায়না থেকে অফিস করতেছে, অফিস করে ওখান থেকে বিনিয়োগ আপনার ধরে ধরে বাংলাদেশে পাঠাইবো, অফিস করবো, ঘুরবো রাস্তাঘাটে, যেসব পরে বিনিয়োগকারী পাইবো ধরে মনে করি প্লেনে উঠাই দিয়ে বাংলাদেশে পাঠাই দিব, ওইবারে তাড়াতাড়ি বাংলাদেশে বিনিয়োগ করতে হবে, ওই জন্য সে চায়নাতে অফিস করতেছে। এই হলো আপনার পরিস্থিতি। সর্বমোট মিলায়া হচ্ছে আপনার দেশের স্থিতিশীলতা যখন না থাকবে, দেশের কোনোদিনই আপনার ইনভেস্টর আসবে না, এটা আসলেও সাময়িক। আর যে ইনভেস্টর গুলি বাংলাদেশে অলরেডি চুপ করে বসে আছে, যারা ইনভেস্ট করেছিল এই যে এই ইউনুসের আমলে গেছিল 500, আর এই সরকার আমলে আরো গেছে 100 600 বড় বড় ইন্ডাস্ট্রি, যারা কমপ্লায়েন্স ইন্ডাস্ট্রিজ, এটা ছোটখাটো না, কমপ্লায়েন্স তো বুঝেনি আপনি, কমপ্লায়েন্স ইন্ডাস্ট্রি সিস্টেম অন্যরকম, কমপ্লায়েন্সের সাথে সাথে ছোটখাটো জায়গা আছে। আমি আর রাশাদ ভাইয়ের মতো সাপ্লায়ার, তারাও কি ইন্ডাস্ট্রি আছে। ধরে মনে করেন উদাহরণ দিই, এই যে কলারের আছে না, কলারের এটা 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 তৈরি করার জন্য এটা কিন্তু কমপ্লায়েন্সটা তৈরি করে না, স্টিকারটা এটা করে ছোট ছোট ইন্ডাস্ট্রি আছে, তারা কি করে ধরেন 20 জন 30 জন আপনার শ্রমিক নিয়ে এরা ছোট জায়গায় আপনার ওরা মেশিন পিট বোধহয় এই জিনিসগুলি তৈরি করে, তৈরি আপনার বড় বড় কমপ্লায়েন্স ইন্ডাস্ট্রি এটা কি সাপ্লাই দেয়। তো কমপ্লায়েন্স ইন্ডাস্ট্রি যেখানে বন্ধ হয়ে যাবে, তো ওই বেড়াও গেছে বন্ধ হইয়া, তাহলে 500 সাথে করতে গেছে। গতকালকের রিপোর্ট শুনেন, কবিগঞ্জে রিপোর্ট বাংলাদেশ পেপারে 200 মানে কারখানা বলতে কি কারখানা করি নাই, ভিতরে করার দরকার মনে করি নাই, বন্ধ। গতকালকে আসছে, এটা পরশুদিন, গতকালকে আসছে নারায়ণগঞ্জে কতগুলি গার্মেন্টস অলরেডি বন্ধ বিদ্যুৎ আর গ্যাসের জন্য। এখন আপনি একটা জিনিস চিন্তা করেন,
এই দেশে কিন্তু একটা সংগঠন আছে, বিদেশি আপনার বায়ার অ্যাসোসিয়েশন আছে, মানে বিদেশি যারা আছে জন্য আমরা বিশ্বের বিভিন্ন কান্ট্রি, ইউরোপিয়ান বলি, আমেরিকা বলেন, যারা আছে, যারা মানে কাপড় আপনার ইম্পোর্ট করে নিয়ে যায়, তাদের একটা সংগঠন আছে বাংলাদেশে, এদের একটা অফিস আছে বাংলাদেশে। তারা আমাদের বিজিএম এর কাছে জিজ্ঞাসা করছে যে তাদের কাছে চাইছে, ডাটা চাইছে, তোমাদের উৎপাদন ক্ষমতা বর্তমানে কতটুকু আছে, তোমরা কি আমাদের সময় মতো কাপড় দিতে পারবে কিনা অর্ডার দিলে। তাহলে বুঝেন জিনিসটা। আপনি এই যে দুইটা মিলায়া, ওই এক হলো আপনার ওই যে ধর্মীয় উগ্রতা, এই যে সন্ত্রাসবাদ, জাতিসংঘের রিপোর্ট, আর হলো আপনার গ্যাস এবং বিদ্যুৎ নিয়ে টালমাটাল অর্থনীতি, মানুষের হাহাকার শুরু হয়ে যাবে, শুরু হয়ে গেছে অলরেডি। বিশেষ করে নিম্ন আয়ের মানুষ একদম চরম বেকায়দা। আজকের একটা রিপোর্ট শুনে তাহলে যেটা বলছেন যে মরার উপর না, শেষ করি জাতিসংঘের এই প্রতিবেদন এটা কি আরেকটা শুনেন কি হবে আসতেছে। আমাদের আজকে বিদ্যুৎ মন্ত্রী বলছে কি জানেন, একটু আগে আপনার অনলাইনে আসছে,